আমরা মোটামুটি সবাই জানি যে ইউএসএ এবং ইরানের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যুদ্ধের প্রভাব বাংলাদেশিদের উপর অনেক পড়তেছে। বর্তমানে মিডল ইস্টের অবস্থা খুবই খারাপ। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি বাসায় বসে আছেন এবং প্রতিনিয়ত আপনার মোবাইলে সাইরেন বাজতেছে এবং আপনি ফিল করতেছেন যে এখনই একটা মিসাইল আসতেছে, আর সেই মিসাইলটা আপনার বাসায়ও পড়তে পারে, আপনার গায়েও পড়তে পারে, এনিওয়ার পড়তে পারে, আপনি জানেন না। সো আপনার ভিতরে ওই যে ভয়টা কাজ করবে, ওই ভয়টা কিন্তু সহজে যাবে না এবং আপনি কিন্তু ঠিকমতো ঘুমাইতেও পারবেন না। কারণ আপনি যে ঘুমাবেন সেটার জন্য একটা পিস অফ মাইন্ড লাগবে, সেটাও কিন্তু আপনি কখনোই পাবেন না। আর তাদের এমনভাবে বাইন্ডিংসে রাখছে যে আপনি চাইলেও সেই সব ভিডিও করে মোবাইলে রাখতে পারবেন না। সোশ্যাল মিডিয়া পোস্ট কত দূরে থাক, আমি কাতারে আছি বা আমি সৌদিতে আছি বা আমি কুয়েতে আছি এবং এখানে বোম পড়তেছে বা মিসাইল পড়তেছে, এইটা আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করা তো বাদ দেন, আপনার মোবাইলেও রাখতে পারবেন না। যদি আপনার মোবাইলে এই টাইপের কোনো ভিডিও থাকে তাহলে আপনাকে জেলে যেতে হবে কাইন্ড অফ। তো আজকের ভিডিওতে মূলত আমি বলবো যে ইউএসএ কেন হঠাৎ করে ইরানের উপর হামলা করলো এবং এর অ্যাকচুয়াল কারণটা কি, এবং হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনৈতিক অবস্থা কেমনটা দাঁড়াবে এবং এটার প্রভাব বাংলাদেশিদের উপর কীভাবে পড়বে, পুরো বিশ্বের উপরে পড়বে। বাট বাংলাদেশিদের উপর অলরেডি প্রভাব পড়া শুরু করছে। আপনি যদি কোনো একটা তেলের পাম্পে যান, আপনি সেখানে দেখবেন যে ঘন্টার পর ঘন্টা মানুষ এখানে লাইন দিতেছে তাদের বাইকের ট্যাঙ্কি ফুল করার জন্য, কারের ট্যাঙ্কি ফুল করার জন্য, কারণ তারা অলরেডি জানে যে তেলের দাম বাড়বে, দ্যাটস ওয়াই তারা ফুল করতেছে। এবং শুধুমাত্র এইটা করলেই যে আপনি বেঁচে যাবেন ব্যাপারটা এমন না, সব কিছুর দাম বাড়বে। এবং অনেকেই আছে এটাও করতেছে, তারা চাল ডাল আলু পেঁয়াজ সব কিছু কিনে রাখতেছে কারণ সামনে দাম বাড়বে। তো এইটা আপনি যদি লং টার্মের জন্য চলে তাহলে আপনি যতই কিনে রাখেন তেমন একটা ফায়দা হবে না আপনার। তো এই টাইপের প্রভাব ছাড়াও বাংলাদেশিদের উপর অনেক প্রভাব পড়বে, সেটা নিয়ে কথা বলবো। এবং এই যুদ্ধের অ্যাকচুয়াল পরিণতি কি হবে, কে জিতবে, ইরান জিতবে নাকি আমেরিকা জিতবে? যুদ্ধে মোস্ট প্রবাবলি আমেরিকা হেরে যাবে এবং এটা অনেকগুলো কারণ আছে, সেই কারণ সম্পর্কে আজকে বিবরণ কথা বলবো। প্রথম যে ব্যাপারটা আমি ক্লিয়ার করবো যে এই যুদ্ধটা অ্যাকচুয়ালি কিভাবে শুরু হলো। ইউএসএ এবং ইরান বা ইসরায়েলের এই যে যুদ্ধটা, এটা কিন্তু আজকের যুদ্ধ না, এটা কিন্তু অলমোস্ট 40 বছর আগে থেকে এই দ্বন্দ্ব চলতেছে তাদের ভিতরে। কেন এই 2026 সালে এসে এটা এক্সট্রিম লেভেলে গেল এবং এর কারণটা কি? 28 ফেব্রুয়ারি ভোর 6:45-এর দিকে ইসরায়েল থেকে ইরানের দিকে একটা এয়ার স্ট্রাইক চালায় তারা, এবং এই এয়ার স্ট্রাইক চালানোর পরেই এই পুরো যুদ্ধের যে মোড় সেটা পুরোপুরি ঘুরে যায়। আর এই এয়ার স্ট্রাইকটার মেইন লক্ষ্য ছিল এটা যে সকাল 9:50-এর দিকে তেহরানের একটা গলি আছে, সেটার নাম হলো পস্টার স্ট্রিট, এবং এই পস্টার স্ট্রিটের এই বিল্ডিংয়ের ভিতরে এই এয়ার স্ট্রাইকটা চালানো হবে এবং এইটা যেন কোনোভাবেই মিস না হয়। যদি এটা মিস হয়ে যায় তাহলে তাদের পুরো প্ল্যান, আমেরিকা এবং ইসরায়েলের যে প্ল্যানটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এইটা যেন তারা প্রপারলি চালাইতে পারে, দ্যাটস ওয়াই তারা 1000 কিলোমিটার দূর থেকে তারা এই এয়ার স্ট্রাইকটা চালায়। আর ইরানের যে ডিফেন্স সিস্টেমটা আছে যেটার মাধ্যমে যে কোনো একটা মিসাইল তারা রাডারের ভিতরে এনে সেটা প্রতিহত করতে পারে, সেইটাও যেন ধরতে না পারে, দ্যাটস ওয়াই অনেক দূর থেকে এই এয়ার স্ট্রাইকটা চালানো হয়। এবং এই এয়ার স্ট্রাইকটা চালানো হয় সরাসরি আয়াতুল্লাহ খামেনি এবং তাদের যত ঊর্ধ্বতর কর্মকর্তা আছে তাদেরকে মারার উদ্দেশ্যে এই এয়ার স্ট্রাইকটা চালানো হয়। এবং তারা চিন্তা করে এটা যদি আয়াতুল্লাহ খামেনি মারা যায় এবং তাদের যত হাই লেভেলের মানুষগুলো আছে, কারণ যেহেতু তার সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল ওই 9:50-এর দিকে ওই পস্টার স্ট্রিটের ওই বিল্ডিং এর ভিতরে, দ্যাটস ওয়াই তারা চাচ্ছিল যে একসাথে সবগুলাকে মেরে ফেলবে এবং তারপরেই ইরানকে টেক ওভার করবে। যখনই তারা এটা সম্পূর্ণ করতে পারছে এবং তারা দেখছে যে আসলেই তারা আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলছে, এবং শুধুমাত্র আয়াতুল্লাহ খামেনি মারা যায় না, এই এয়ার স্ট্রাইকের ভিতরে যত টপ লেভেলের সিভিলিয়ান আছে বা মিলিটারি যারা সেক্রেটারি আছে বা মিলিটারি যারা লিডার আছে তারা সবাই মারা গেছে। আর এটার প্রতিশোধ নেওয়ার জন্য ইরান অলরেডি আমেরিকান যত ঘাঁটি আছে মিডল ইস্টে সেসব জায়গায় আক্রমণ করতেছে, যত গালফ কান্ট্রি আছে সে জায়গায় আক্রমণ করতেছে, ইসরায়েল আক্রমণ করতেছে। এবং এইটা কিন্তু লং টার্মের জন্য চলবে, এটা কিন্তু জাস্ট শুরু, এই যুদ্ধটা জাস্ট শুরু, কারণ এখন কোনো চেইন অফ কমান্ড নাই। আপনি যদি ইরানের কথা শুনেন তারা বলতেছে যে আমাদের কোনো চেইন অফ কমান্ড নাই, যারাই আছে তারা ইন্ডিভিজুয়াল ওয়েতে কাজ করতেছে, কারণ তারা মনে করতেছে তারা কাইন্ড অফ এই ট্যাকটিক্সটা কাজে লাগাইতেছে যে যদি তাদের একটা চেইন অফ কমান্ড থাকে, মনে করেন যে আমার কাছে সব চেইন অফ কমান্ড আছে, আমি যেখানে বলবো যেথায় বলবো সেই জায়গায় মিসাইল পড়বে বা বোম পড়বে, যদি আমাকে ধরে ফেলে তাহলে কিন্তু সবাইকে ধরতে পারবে। কাইন্ড অফ আমি জানি যে কোথায় কি পড়বে বা কোথায় কি আছে, দ্যাটস ওয়াই তারা কাইন্ড অফ একটা ডিসেন্ট্রালাইজ ওয়েতে এই পুরো আক্রমণটা চালাচ্ছে। আর এই ওয়েতে আয়াতুল্লাহ খামেনি অলরেডি এভাবেই সেট করে রাখছে যে যদি আমি মারা যাই বা যদি আমি না থাকি তাহলে তোমরা এই ওয়েতে এই ওয়ারটা চালাবা এবং এটা লং রানের জন্য চালাবা। অলরেডি এখানে 5-6 দিন হয়ে গেছে, স্টিল আপনি দেখবেন যে প্রতিটা মিডল ইস্ট কান্ট্রিতে প্রতিনিয়ত
পড়তেছে, সৌদি আরবে পড়তেছে, দুবাইতে পড়তেছে, ব্রুজ খলিফার পাশ দিয়ে গেছে। আর তারপরের ব্যাপারটা হলো যে কেন এই যুদ্ধটা শুরু হলো বা আমেরিকা কেন এই যুদ্ধটা শুরু করলো, তার তো কোনো কারণ নাই, তাদের তো কোনো একটা সমস্যা নাই। যখনই তাদের কাছে কারণ জানতে চাওয়া হলো যে তোমরা কেন এই যুদ্ধটা ইনিশিয়েট করলা বা কেন তোমরা জড়িত ছিল, কেন তোমরা এখন বোম মারতেছো সব জায়গায়, এটা যখন কারণ জানতে চাইলো তখন সে একবার এক এক কারণ দিতেছে। প্রথমে বলতেছে যে ইরান কোনো একটা নিউক্লিয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার সামথিং বানাইতেছিল, দ্যাটস ওয়াই আমরা সেটা প্রতিরোধ করার জন্য বা সেটাকে থামানোর জন্য আমরা এই যুদ্ধটা চালাইছি। তারপরের দিন আবার বলতেছে যে না, আমরা এটা চালাচ্ছিলাম না, আমরা চালাচ্ছিলাম যে ইরান প্ল্যান করতেছিল আমেরিকাতে অ্যাটাক করবে, তো সেই জন্য অ্যাটাক না করতে পারে, দ্যাটস ওয়াই আমরা অ্যাটাক করে দিছি। তারপরের দিন আবার বলতেছে যে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করার প্ল্যান করছিল, এবং যখনই ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করবে তারপর ইরান যে আমেরিকাতেও অ্যাটাক করবে, ইসরায়েলও অ্যাটাক করবে, এবং ইরান যে আমেরিকাতে অ্যাটাক করবে বা ইসরায়েলে অ্যাটাক করবে এটা যেন না করতে পারে, দ্যাটস ওয়াই আমেরিকা শুরুতে অ্যাটাক করছে। কাইন্ড অফ আপনার ঘুরে পেঁচে এসে কথা বলতেছে, এবং এর সাথে কোনো আসলে মিল পাইতেছে না মানুষ যে ইসরায়েল কখন অ্যাটাক করবে ইরানে, তারপর ইরান আবার ইসরায়েল অ্যাটাক করবে, আবার আমেরিকাতেও অ্যাটাক করবে, এত কিছু চিন্তা করে তুমি আবার অ্যাটাক করছো, এটা কাইন্ড অফ একটা খামখেয়ালি রিজন। এবং এই টাইপের কথা যখনই বলতেছে তখন আমেরিকান প্রশাসন বলেন বা হোয়াইট হাউস বলেন, তারা আসলে এই ডোনাল্ড ট্রাম্পের কথার সাথে মিল পাইতেছে না, বা আমেরিকান যারা জনগণ আছে তারাও এই ক্ষেত্রে তেমন একটা সন্তুষ্ট না, এবং তাদের ভিতরে অলমোস্ট 60-70% মানুষ আছে যারা এই ওয়ারটা চাচ্ছে না। ওয়ার যখনই হবে তখনই কিন্তু সাধারণ মানুষ অনেক মারা যেতে পারে বা সাধারণ মানুষের অনেক সমস্যা হবে, আপনার সবকিছু দাম বেড়ে যাবে, দ্যাটস ওয়াই তারা চাচ্ছে না। আর অনেকেই বলতেছে যে এটা আসলে মেইন কারণ না, এটার মেইন কারণ হলো জিও পলিটিক্স এবং অয়েল পলিটিক্স। আর এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে যে হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হবে। এখন অলরেডি সেটা বন্ধ হয়ে গেছে, যখনই যুদ্ধটা শুরু হয়ে গেছে তখনই এই ছোট একটা সমুদ্রপথ, হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালী বলে এটাকে, এটা ছোট একটা সমুদ্রপথ, আপনি যদি ম্যাপে দেখেন তাহলে দেখবেন এটা ছোট একটা পথ, এবং এই পথ থেকে অলমোস্ট পুরো বিশ্বের 20% অয়েল এখান থেকে বের হয়। এবং এই পথটা যদি বন্ধ করে দেয় বা এই পথটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন যে পুরো বিশ্বের 20% তেল আসা বন্ধ হয়ে যাবে। তো কাইন্ড অফ যে প্রতি 5 ব্যারেলের 1 ব্যারেল তেল আপনার এই জায়গা থেকে আসে, দ্যাটস ওয়াই যদি এইটা বন্ধ হয়ে যায় তাহলে পুরো বিশ্বের অর্থনীতির চাকা ঘুরে যাবে কাইন্ড অফ। তখনই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, তখনই সৌদি আরবিয়া, ইউএই, কুয়েত, ইরাক এই সব দেশে তেল কিন্তু আটকা পড়ে যাবে, এই সব দেশে তেল কিন্তু বের হতে পারবে না। আর মোস্টলি যত তেল আছে বিশ্বে তার কিন্তু এই সব দেশ থেকেই মেইনলি বের হয়, এবং এই সব দেশেই তেলের খনি আছে। দ্যাটস ওয়াই এই হরমুজ প্রণালীটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা যদি বন্ধ থাকে তাহলে পুরো বহির্বিশ্বের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে হয়ে যাবে। আর এখানে ইনফ্লেশন রেট বেড়ে যাবে, আপনার প্রতিটা জিনিসের দাম বাড়বে। এই জিনিসটা অলরেডি হয়ে গেছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, কারণ যখনই আমেরিকা অ্যাটাক করছে ইরানে তারপরেই তারা ঘোষণা দিচ্ছে যে হরমুজ স্ট্রেইট বা হরমুজ প্রণালী বন্ধ, এবং যদি কোনো জাহাজ এখান থেকে আসার চেষ্টা করে তাহলে তারা সেটা ধ্বংস করে দিবে। যখনই তারা ঘোষণা দিল যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে তখনই অলমোস্ট 300 জাহাজের মতো আটকা পড়ছে তেল সহ, এবং তারা বের হতে পারতেছে না, এবং তারা বের হতেও পারবে না। যদি বের হতে যায় তাহলে তাদের উপর হামলা করবে, সো তারা চাইলেও আসলে এটা পারবে না। এবং এটার জন্য যেটা হবে, যেহেতু তেলের দাম বাড়বে তাহলে আপনার যে কোনো প্রোডাক্টের দাম বেড়ে যাবে, কারণ হলো প্রতিটা পরিবহনের কস্ট বেড়ে যাবে, প্রতিটা জিনিসের দাম বাড়বে। আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের তেলের দাম তো বাড়বেই, সবার আগে তেলের দাম বাড়বে। অলরেডি আপনি দেখবেন যে ঘন্টার পর ঘন্টা মানুষ লাইন দিয়ে তেল ভরতেছে, এবং অলরেডি সরকার থেকে এসে পড়ছে যে 500 টাকার বেশি যেন কেউ তেল ভরতে না পারে বাইকে, এবং 2000 টাকার বেশি যেন তেল না ভরতে পারে গাড়িতে। আর তাদের ভিতরে প্যানিক কাজ করতেছে যে ফিউচারে যদি তেলের দাম বাড়ে তাহলে আমাদের কি হবে, তার সাথে তারা আগে বাইক কিনে রাখতেছে। এটার জন্য শুধুমাত্র তেলের না, চাল, ডাল, আলু, টমেটো, সিম সবকিছুর দাম বেড়ে যাবে, কারণ হলো প্রতিটা পরিবহনের কস্ট যখন বেড়ে যাবে, প্রতিটা প্রোডাক্ট আনা নেওয়ার ক্ষেত্রে, তখন কিন্তু প্রতিটা প্রোডাক্টেরই দাম বাড়বে। সো এইটার জন্য ইনফ্লেশন রেট হাই হয়ে যাবে, ডলারের দাম বেড়ে যাবে, গোল্ডের দাম বেড়ে যাবে, এভরিথিং সবকিছু বেড়ে যাবে। আর একটা ব্যাপার হলো যে কেন ইরান শুধুমাত্র মিডল ইস্টের কান্ট্রিগুলোয় বা গালফ কান্ট্রিজগুলোয় কেন আক্রমণ করতেছে, এবং এর মেইন কারণ হলো যে আমেরিকান যত ঘাঁটি আছে, মার্কিন যত ঘাঁটি আছে এই মিডল ইস্টে, সেখানেই তারা মেইনলি আক্রমণ করতেছে, এবং এই আমেরিকানরা যেসব হোটেলে থাকতেছে, যে জায়গায় থাকতেছে সেই জায়গায় আক্রমণ করতেছে। সাধারণ জনগণের উপর কিছু কিন্তু পড়তেছে বোম, বা তারা কিন্তু ভয় আছে, কারণ একটা মিসাইল যখন আকাশে উড়বে তখন যদি এটা যদি ধ্বংস করে দেয় তাহলে ওইটার যে ধ্বংসস্তূপ যা আছে বা যাই নিচে পড়বে সেটাও কিন্তু কারো গায়ে পড়তে পারে, এবং এই ভয়ের জন্য, এবং এটা অনেক মানুষের গায়ে পড়ছে, অনেক মানুষ দেখছে, এবং এই ভয়ের জন্য কিন্তু মানুষ এখন বাসায় যে ঘুমাবে সেটা পারতেছে না। আর একটা প্রশ্ন আপনার মনে জাগতে পারে যে ভাই তাহলে সরাসরি আমেরিকাতে কেন আক্রমণ করতেছে না, কেন এই যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলোর মার্কিন যে ঘাঁটিগুলো সেখানেই কেন মারতেছে।
কারণটা হলো যে ইরান থেকে আমেরিকা অলমোস্ট 10,000 কিলোমিটার দূরে, এবং ইরানের কাছে এরকম খুব কম মিসাইল আছে যেগুলো এক্স্যাক্টলি 10,000 কিলোমিটার দূরে গিয়ে সেখানে হামলা করতে পারবে। এবং দ্যাটস দ্য মেইন রিজন যে ইরান সরাসরি আমেরিকাতে আক্রমণ করতে পারতেছে না, এবং এই জন্য তার মিসাইলের যে রেঞ্জটা সেটা হলো অ্যারাউন্ড আপনার মিডল ইস্টের আশেপাশে যতগুলো জায়গা আছে মার্কিন ঘাঁটি, সেখানে তার মিসাইলের রেঞ্জ আছে এটা অ্যারাউন্ড 3,000 থেকে 4,000 কিলোমিটার পর্যন্ত। এবং এই জন্য তারা সরাসরি এই মিডল ইস্টের যতগুলো ঘাঁটি আছে মার্কিন ঘাঁটি সে জায়গায় আক্রমণ করতেছে, সরাসরি আমেরিকাতে আক্রমণ করতে পারতেছে না। যারা আসলে ফ্রিল্যান্স টাইপের কাজ করে, যারা অনলাইনে কাজ করে, তাদের জন্য একটা সুখবর আছে। কেন আছে আমি বলি, যে এই টাইপের যুদ্ধ যখনই হয়ে যায় তখনই বহির্বিশ্ব থেকে বেশিরভাগ মানুষই আছে তারা ঘরের বাইরে বের হয় না, তারা ঘরের ভিতর থেকেই মানুষ হায়ার করে কাজ করে, এবং তখনই অনলাইনে কাজ করার এই যে চাহিদাটা এটা বেড়ে যায়। আমরা দেখছি যখনই কোনো একটা মহামারী আসে, যখনই কোনো একটা যুদ্ধ লেগে যায় বা এই টাইপের সিচুয়েশন আসে, তখন কিন্তু অনলাইনের কাজের পরিমাণ বেড়ে যায়। সো যারাই ফ্রিল্যান্সিং কাজ করে তাদের জন্য একটা ভালো সুযোগ, মানে ভালো সুযোগ বলবো না যে তাদের কাছে অত একটা প্রভাব পড়বে না, কারণ তাদের অনলাইনে কাজগুলো আরও বৃদ্ধি পাবে, কমার সিস্টেম নাই আরও বাড়বে। কারণ বেশিরভাগ মানুষ এখন ঘর থেকে বের হতে যাবে না, কারণ যেহেতু এই টাইপের অর্নিং প্রতিটা সরকারই এখন দিতেছে আপনাদের, আপনারা ঘর থেকে বাইরে বের হবেন না, এবং এই টাইপের সিচুয়েশনের সময় অনলাইনে কাজ বেড়ে যায়। সো যারাই ফ্রিল্যান্সিং কাজ করে তাদের জন্য একটু লাভ হবে, তারা যদি ডলারে ইনকাম করে তাহলে আরেকটু লাভ হবে। যদি আপনি ইনফ্লেশন রেটটা বেড়েও যায় তাহলে আপনার পারচেসিং পাওয়ারটাও কিন্তু অতটা কমবে না, কারণ যেটা নর্মাল একটা মানুষ যে টাকাতে ইনকাম করে তার স্যালারিটা বাড়বে না। বাট আপনি যদি ডলার ইনকাম করেন তাহলে আপনার ডলার রেট যদি হাই হয়ে যায়, ইনফ্লেশন যদি হাই হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কিন্তু ওই ডলার রেটটাই পাবেন। সো দ্যাটস আপনার একটা সমঝোতা আপনি থাকতে পারবেন যে আপনার যে ইনকাম এবং আপনার খরচের প্রতি একটা ব্যালেন্স থাকবে। বাট যারা ফ্রিল্যান্সিং কাজ করে না তাদের একটু কষ্ট হবে এবং বেশি কষ্ট হবে, কারণ এটা যদি আরও খুব হাই লেভেলে চলে যায়, এটা যদি 1 মাস 2 মাস 3 মাসের দিকে যদি যায়, তাহলে আমার চিন্তারও বাইরে যে এটা কোন পর্যায়ে যাইতে পারে এবং আমাদের কতটা সাফার করতে হতে পারে এই যুদ্ধের কারণে। আর একটা ব্যাপার নিয়ে আমি বলতে চাইছিলাম যে এই যুদ্ধটা কি জাস্ট শুরু, নাকি এটার কোনো আসলে শেষ আছে, নাকি এটা আরো বড় যুদ্ধের দিকে যাচ্ছে, এবং এই জিনিসটা আমরা এখন পর্যন্ত কনফার্ম করতে পারতেছি না যেটার অ্যাকচুয়ালি কি হবে, কারণ এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। হয়তোবা এখানে আরো অনেক দেশ যদি ইনভলভ হয়ে যায় তাহলে বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে, বাট এইটা হওয়ার চান্স খুবই কম, কারণ এখন বর্তমানে কেউ চায় না যে একটা লং টার্মের জন্য যুদ্ধ হোক, এবং ওয়ার্ল্ড ওয়ারতে কেউ চায় না, এবং নিউক্লিয়ার ওয়ার তো কেউ সহজে চাইবে না, যাদের মাথায় অ্যাটলিস্ট ব্রেন আছে যে আমরা এই টাইপের ধ্বংস আমি চাচ্ছি না কোনো দেশেরই। সো এই টাইপের হওয়ার চান্স কম, বাট যদি আরও দেশ ইনভলভ হয়ে যায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, এবং এটা জাস্ট একটা শুরু। কারণ ইরানের মতো এত বড় একটা দেশ যেখানে এখন ডিসেন্ট্রালাইজ হয়েতে প্রতিটা জায়গা থেকে মিসাইল যাচ্ছে, প্রতিটা জায়গায় যাচ্ছে, এবং এখানে কোনো চেইন অফ কমান্ড নাই, সেহেতু এখানে আপনার কন্ট্রোল করতে পারবেন না, আপনি চাইলেও কারোর সাথে বুঝতে পারবেন না, আপনি চাইলেই সেই যুদ্ধটা থামাইতে পারবেন না। তো যেহেতু এটা পারবেন না সেহেতু এটা লং টার্মের জন্য চলবে। দ্যাটস ওয়াই এটা বলা যাচ্ছে না যে এটা কবে শেষ হবে বা এটা কবে শেষ হইতে পারে। আর একটা ব্যাপার যেটা আমি শুরুতে বলছিলাম যে এই যুদ্ধে আমেরিকার পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি, এটার কারণটা আমি একটু উল্লেখ করি আপনাদের। কারণ আমেরিকা তো হারার কথা না, কারণ তাদের যে প্রযুক্তি বলেন বা তাদের যে যত মিসাইল টিসাইল আছে সেগুলো যদি ছাড়ে তাহলে তো যে কোনো দেশ ধ্বংস হয়ে যাবে, কাইন্ড অফ, রাইট? এটাই তো আমরা সবাই জানি। বাট আপনি সরাসরি চাইলেও সব মিসাইল সব জায়গায় ছাড়তে পারবেন না, আপনি পুরো ইরানকে ওয়াইপ আউট করে দিতে পারবেন না, আপনি সেখানে নিউক্লিয়ার বোম ফেলতে পারবেন না। যদি ফেলেন তাহলে অন্যান্য দেশ থেকেও পড়তে পারে, এটার একটা চান্স আছে, এবং এই জিনিসটা একটা ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন হবে, এবং এইটা করার জন্য আপনার সেই অনুমতিটা লাগবে। এবং যেহেতু শুধুমাত্র আমেরিকার কাছে না, এখন প্রতিটা দেশের কাছেই আছে, ইভেন পাকিস্তানের কাছেও আপনার নিউক্লিয়ার বোম আছে, সেহেতু আপনি চাইলেও প্রতিটা দেশে চাইলে আপনি নিউক্লিয়ার ফেলতে পারবেন না। বা নিউক্লিয়ার ছাড়াও তো তাদের কাছে এমন অনেক বোম আছে যেটা তারা ছাড়তে পারে এবং পুরো ইরান ধ্বংস করে দিতে পারে। তাদের কাছে তো অনেক প্রযুক্তি আছে, তারা কেন হারার চান্স আছে? এখন হারা মিন্স হলো যে তারা চাইবে না যে এটা লং টার্মের জন্য যুদ্ধ হোক। আমেরিকান ঘাঁটি বলেন, যে আমেরিকান যে মানুষ আছে তারা যদি সাফার করে কন্ট্রোভার্সি, এবং এটা কিন্তু সরকারের উপরে একটা চাপ পড়বে, কারণ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ সেখানে সরকারের উপর ভালো লেভেলে চাপ পড়তেছে, অলরেডি চাপ পড়তেছে যে কেন আমেরিকা ইরানের উপর হামলা করলো বিনা কারণে। এবং জনগণ যেহেতু সাপোর্ট করতেছে না ডোনাল্ড ট্রাম্প এবং তাদের প্রশাসনিক যে একটা ডিসিশন, এটা কিন্তু কেউ সাপোর্ট করতেছে না। যেহেতু করতেছে না, তারা এট এ টাইম চাইবে যে এই যুদ্ধটা না হোক, এটা থেমে যাক, যা হবার হয়েছে, আমরা যা করার করছি, এখন এটা থামতে চাচ্ছি। বাট প্রবলেম হলো
যেহেতু ইরানে এখন কোনো চেইন অফ কমান্ড নাই, একটা ডিসেন্ট্রালাইজ ওয়েতে চলতেছে, যে যার মতো করতেছে এবং এইটা আসলে কন্ট্রোল করার কেউ নাই, অ্যাটলিস্ট তারাও বলতেছে এটা নাই, সেহেতু এখানে আপনি কারোর সাথে কথাও বলতে পারবেন না। এখন যখনই আপনি পারবেন না তখনই আপনার কাইন্ড অফ বলতে হবে যে আমরা এনার সাথে যুদ্ধ চাচ্ছি না, আমরা সমঝোতা চাচ্ছি। যখন ডলারের দাম বেড়ে যাবে, যখন ইনফ্লেশন রেট হাই হয়ে যাবে আমেরিকায়, তখন আমেরিকার গভর্নমেন্টও পড়ে যেতে পারে, এটা একটা চান্স আছে। এটা যদি নাও হয় তারপরও আমেরিকান পাবলিক রাস্তায় নেমে যাবে, কারণ যখনই জিনিসপাতির দাম বাড়বে, আপনি যদি দেখেন যে নিউ ইয়র্কে কিন্তু যারা থাকে তাদের লিভিং কস্ট অনেক হাই, এবং এই ইনফ্লেশন রেট যদি আরও হাই হয়ে যায়, যারা এখন আছে তারাও থাকতে পারবে না, সবাই রাস্তায় নেমে যাবে। এবং এটা যদি আপনি মিনিমাম 3 মাসের মতো চলে এবং এই হরমুজ প্রণালী যুদ্ধ বন্ধ থাকে, তাহলে কাইন্ড অফ পুরো বিশ্বই চাইবে না যে ইরানের সাথে যুদ্ধ হোক। পুরো বিশ্ব থেকে কিন্তু একটা চাপ আসবে যে তোমার জন্য আমাদের সব জিনিসের দাম বাড়তেছে। সো কাইন্ড অফ আমেরিকা একটা চাপের ভিতরে থাকবে এবং এই চাপের জন্য হইলেও সে কিন্তু এই যুদ্ধটা থামানোর চেষ্টা করবে। যেহেতু আমেরিকার কাছে কোনো ভ্যালিড রিজন নাই, সেহেতু চান্স আছে যে আমেরিকা নিজেই বলবে যে আমি এই যুদ্ধ থামতে চাই, আমি এই যুদ্ধে লং টার্মের জন্য যেতে যাচ্ছি না। এখন যাই ডোনাল্ড ট্রাম্প বলতেছে, এটা শুধুমাত্র একটা কাইন্ড অফ ফাঁকা আওয়াজের মতো বা একটা চাপাবাজের মতো কথা বলতেছে উনি, কারণ ওনার কোনো কথার সাথে কোনো লজিক নাই, বা কোনো কথার সাথে সেকেন্ড দিন যা বলতেছে তার সাথেও কোনো মিল পাচ্ছে না মানুষ। তো এইটার জন্য চান্স আছে যে ওরা হারবে এবং থামবে, বাট আই এম নট শিওর যে ইরান এখানে থামবে কিনা, বা কবে থামবে, কতদিনে থামবে, আমাদের অবস্থা কতটুকু খারাপ হবে, যারা মিডল ইস্টে আমাদের যারা ভাই বোনরা যারাই কাজ করে তাদের অবস্থা কি হবে। আমি শুধুমাত্র এটাই আমি মেইনলি এখন চিন্তা করতেছি। হোপফুলি এটা থেমে যাবে, এটাই আমরা চাই, এটাই আমরা সবাই চাই, বাট আমরা কেউ যুদ্ধ চাই না অ্যাকচুয়ালি। বাট এইটা মোস্ট প্রবাবলি থামবে না এবং এত জলদি তো থামবেই না। সো আপনি আপনার প্রিপারেশন নেন। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।